হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাতের নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। তাসফিনের অবচেতন দেহটা পড়ে আছে নিচে। অনিকের চোখে নিজের অজান্তেই পানি চলে এসেছে। তাসফিনের উপর এতদিন একটা রাগ ছিল অনিকের, তবে আজ তাসফিনকে এই অবস্থায় দেখে অনিকের খারাপ লাগছে। তাসফিনের মাথাটা নিজের পায়ের উপর নিয়ে চোখে মুখে পানি ছিটা দেয় অনিক। নরম কণ্ঠে ডাকে, ভাই শুনছিস? তাসফিন। তাসফিন জবাব দেয় না। জবাব দেওয়ার মতো অবস্থায় সে নেই। পুরো শরীরটা যেন অবশ হয়ে পড়েছে, শুধু জ্ঞানটুকুই আছে, কথা বলার শক্তিটুকুও নেই। অনিকের বড্ড খারাপ লাগছে তাসফিনের অবস্থা দেখে। তাসফিনকে পানি খাওয়ানোর চেষ্টা করল অনিক, কিন্তু তাসফিন পানি খেতে পারল না। একটু পানি মুখে যেতেই কাশ উঠে গেল। কাশতে কাশতে এক পর্যায়ে মুখ থেকে রক্ত বেরিয়ে এলো তাসফিনের। তা দেখে অনিক ভয় পেয়ে গেল। তাসফিন কোনো রকম দেওয়াল ধরে উঠে দাঁড়াল। দেখল নাক দিয়েও রক্ত পড়ছে। তাসফিন হাতের আঙুলের সাহায্যে রক্তের এক ফোঁটা নিয়ে চোখের সামনে ধরল। তা দেখে অনিক বলল, তোর কি খুব কষ্ট হচ্ছে? ওরা এভাবে কেন মারল তোকে? আজ পর্যন্ত তোকে একটা ধমক পর্যন্ত দেয়নি কেউ। আর ওরা? অনিকের কথা শুনে হাসল তাসফিন। বলল, আমি এমন কোনো কাজ আগে করিনি যে আমাকে মারার প্রয়োজন পড়বে, তবে এবার করেছি, আর তাই আমি মনে করি এই মারটুকুও কম পড়েছে। কি বলছিস কি তুই? জানি না কেন অনিক, আমার এতদিনে মনে হচ্ছে আমি প্রতিশোধ নিতে গিয়ে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। না হলে কেউ নিজের সন্তানকে অস্বীকার করে? অনিক অবাক হল সন্তানের কথা শুনে। জিজ্ঞেস করল, কি বলছিস তুই? সিনহা মা হতে চলেছে? তাসফিন হ্যাঁ সূচক মাথা নাড়াল। অনিক আর কিছু বলল না। তাসফিনের আবারও কাশি উঠল। কাশতে কাশতে তাসফিনের নাক মুখ দিয়ে অনবরত রক্ত আসছে। তা দেখে অনিক চিৎকার করে বলল, কেউ আছেন? ডক্টর ডাকুন প্লিজ। কেউ এগিয়ে এলো না। তাসফিনের অবস্থা খারাপ হতে লাগল। অনিক কি করবে ভেবে পায় না। তাসফিনের কষ্ট দেখে অনিকের বুকে মোচড় দিয়ে ওঠে। ঠিকমতো শ্বাসও নিতে পারছে না তাসফিন, কেমন ছটফট করছে। অনিককে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তাসফিন মৃদু হেসে বলার চেষ্টা করে, আমি ঠিক আছি। সকাল 9টা। ফিমা বসে আছে বিছানার উপর। পাশেই রিজবি বসে মোজা পড়ছে। ফিমা কিছুক্ষণ রিজবির দিকে তাকিয়ে থেকে বলল, আজ তো কোর্টে যেতে হবে গু। আপনি কি অফিস থেকেই কোর্টে যাবেন? হ্যাঁ, তুমি একা যেতে পারবে না? ফিমা এক দীর্ঘশ্বাস ছাড়ল। উঠে দাঁড়িয়ে নিজের লাগেজটা বের করল। রিজবি টাই বাঁধতে বাঁধতে আর চোখে ফিমার কর্মকাণ্ড দেখছে। লাগেজে একে একে নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিল ফিমা। এরপর একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। রিজবি সবটাই দেখল, তবে কোনো রিয়েক্ট করল না। ঘড়ি পরা শেষে রুম থেকে বের হতেই দেখল ফিমা একটা কালো রঙের শাড়ি পরেছে। স্লিভলেস ব্লাউজ দেখে রিজবির মেজাজ খারাপ হল, তবে কিছু বলল না। ফিমা রিজবির সামনে এসে বলল, আপনি যাওয়ার সময় আমাকে আরিফের বাসায় নামিয়ে দিয়ে যাবেন? রিজবি কোট পরছিল। আরিফের নাম শুনে তাকালো ফিমার দিকে। জিজ্ঞেস করল, আরিফ কে? আমার বন্ধু। লন্ডনে বেশ কয়েক বছর আমরা একসাথে পড়াশোনা করেছি। এরপর পারিবারিক সমস্যার কারণে ও দেশে চলে আসে। মাঝে মাঝে ফেসবুকে কথা হয় আমাদের, তাই বন্ধুত্বটা রয়ে গেছে। কথাগুলো শুনে কোনো রিয়েক্ট করল না রিজবি। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি নামিয়ে দিব। আগে চেঞ্জ করে আসো। কেন? কারণ এই ড্রেসে তোমাকে ভালো লাগছে না। তাচ্ছিলের সুরে হাসল ফিমা। বলল, আমাকে ভালো লাগুক বা খারাপ তাতে আপনার কি? এমনিতেও আজকের পর আপনার সাথে আমার সম্পর্কে শেষ। ফিমার কথায় রিজবির রাগ হল। বলল, আমি চেঞ্জ করতে বলেছি তো। পারব না। আপনার আমাকে নামিয়ে দিতে হলে চলুন, না হলে আমি একাই যাচ্ছি। কথাটা বলে ফিমা যেতে নিলে রিজবি শক্ত করে ফিমার হাত ধরে।
অগ্নি চোখে তাকিয়ে বলে, তুমি মানো বা না মানো আইন তো এখনো তুমি আমার বউ। আর তাই এই ধরনের অশ্লীল পোশাকে তোমাকে বাহিরে যেতে আমি অ্যালাউ করব না। যাও চেঞ্জ করে আসো। শক্ত করে হাত ধরায় ফিমা ব্যথা পেলেও তা প্রকাশ করে না। ঠায় দাঁড়িয়ে রয়। তা দেখে রিজবির ইচ্ছে করে ফিমাকে তুলে আছাড় মারতে। কিন্তু না, এখন রাগলে চলবে না। বেশ কিছুক্ষণ ফিমা চুপ করে দাঁড়িয়ে থেকে বাসা থেকে বের হতে নিলে দেখে দরজা লক। তা দেখে ভ্রু কুঁচকে রুমে ফিরে আসে ফিমা। রিজবি জিজ্ঞেস করে, দরজা লক কেন? চাবি কোথায়? আমার কাছে গিয়ে শান্ত স্বরে জবাব দেয় রিজবি। ফিমা বলে, চাবি দিন আমাকে, আমার দেরি হচ্ছে গু। চেঞ্জ না করা পর্যন্ত আমি চাবি দিব না গু। আশ্চর্য, এই চুপ। বেশি কথা বলা শিখেছ তাই না? হাজব্যান্ড হই তোমার। বিয়ের দিন থেকে তোমার সবরকম অসভ্যতামি সহ্য করেছি। আজকে সীমা ছাড়িয়ে গেছ। রিজবির ধমকে চমকে ওঠে ফিমা। নিজেকে সামলে নিয়ে বলে, আপনি বাড়াবাড়ি করছেন। আজকে নিয়ে আপনার মনে পড়েছে আমি আপনার বউ। যখন রাত করে বাড়ি ফিরতেন, বন্ধুদের সাথে মদ খেয়ে মাতলামি করতেন, তখন এসব কথা কোথায় ছিল? অন্যদিক হলে হয়তো রিজবি এসব কথায় পাত্তা না দিয়ে চলে যেত, তবে আজ রিজবির রাগ উঠেছে। রিজবি শান্ত স্বভাবের, সহজে রাগে না। কিন্তু যখন রাগে তখন সব তছনছ করে ফেলতে পারে। আর তাই ফিমার কথা শুনে রিজবি ফিমাকে দেওয়ালে চেপে ধরে। দুহাত দেওয়ালে ভর দিয়ে ফিমার দিকে ঝুঁকে বলে, আমি যা ইচ্ছে করেছি বাধা দাওনি কেন? আমার অতীত সম্পূর্ণটাই তোমায় বলেছি, তখন কোনো প্রশ্ন করনি। রোবটের মতো ব্যবহার করে গেছ, তাহলে আজ কেন এসব বলছ? কারণ আমাকে আপনি জোর করে বিয়ে করেছিলেন। বউয়ের মর্যাদা বা অধিকার কোনোটাই দেননি গি। ভ্রু কুঁচকে ফেলে রিজবি বলে, বউয়ের অধিকার লাগবে? ধোপ গেলে ফিমা। কথার তালে হয়তো বেশি কিছু বলে ফেলেছে, তাই পরিস্থিতি সামাল দিতে বলে, সরুন, আমাকে যেতে দিন গু। চেঞ্জ করো নাও, আমি যেতে দিব গো। না গি। না বলা মাত্র রিজবি পকেট থেকে লাইটার বের করে ফিমার শাড়ির আঁচলে আগুন লাগিয়ে দিল। তা দেখে চিৎকার করে উঠল ফিমা। শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিতে মনে পড়ল রুমে উপস্থিত আরেকজন মানবের কথা। কিন্তু এই মুহূর্তে শাড়িটা আর গায়ে জড়ানোর অবস্থায় নেই। আগুন অনেকটা শাড়ির অংশ পুড়িয়ে ফেলেছে। ফিমা ছুটে রুম থেকে বের হতে চাইলে রিজবি সামনে দাঁড়ায়। উপায় না পেয়ে ফিমা শাড়িটা পুরো খুলে ফেলে। সম্পূর্ণ শাড়িটা দাউ দাউ করে আগুনে পুড়তে লাগল। আগুনের লাভা কিছুটা ফিমার শরীরেও লেগেছে। পুরো ঘটনাটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখেছে রিজবি। তা খেয়াল করে ফিমা রিজবিকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, আপনি তো সাইকো। কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না গি। কথাটা শুনে হাসল রিজবি। বলল, আমার কথা না শুনে তোমাকে জানে মারতেও দুবার ভাবব না আমি। তাই পরেরবার থেকে আমার কথা শোনার ট্রাই করবে। না হলে দেখা যাবে এত সুন্দর শরীরটা ওই শাড়িটার মতো ঝলসে যাবে গু। কথাটা বলে রুম থেকে গটগট করে বেরিয়ে যায় রিজবি। ফিমা দুহাতে মাথা চেপে বিছানার উপর বসে পড়ে। দুপুর 2টা। প্রিনিশা ব্যস্ত শাড়ি পরতে। আজহান পাঞ্জাবি পরে বসে আছে ডিভানের উপর। হাতে ফোন, হয়তো ফেসবুকিং করছে। প্রিনিশা অনেকক্ষণ ধরে শাড়ি পরার চেষ্টা করে ব্যর্থ হয়ে আজহানের সামনে এসে দাঁড়াল। আজহান ধোক গিল প্রিনিশাকে দেখে। জিজ্ঞেস করল, কি হয়েছে? শাড়ি পরতে পারছি না গু। তাহলে অন্য কিছু পরো। না, আপনি আমাকে সাহায্য করুন। আজহান আবারও ঢোক গিল। প্রিনিশার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ঘায়েল করছো। বেসামাল হয়ে যাচ্ছি আমি। প্রিনিশা চোখ বড় বড় করে ফেলল কথাটা শুনে। বলল, আপনি বাজে কথা রাখুন আর দ্রুত শাড়ি পরান। বাবা মারা চলে আসবে গু। কথাটা শুনে আজহান উঠে দাঁড়াল। প্রিনিশার চোখের দিকে তাকিয়ে নিচ থেকে শাড়িটা উঠাল। বলল, শাড়ি আমি পরাতেই পারি, কিন্তু আমার স্পর্শে তুমি কেঁপে উঠবে না, এটা প্রমিস করো। না হলে আমি কিছু ঘটিয়ে ফেলব গু। অসভ্য মার্কা কথা রাখুন। জলদি পরান। হুহ গু। আজহান টপ করে প্রিনিশার গালে একটা চুমু খেল। এরপর শাড়ি পরানো শুরু করল। প্রিনিশার রেডি হওয়া শেষ হতেই সবাই চলে এলো। আজহান আর প্রিনিশা সবার সাথে কথা বলছে, গল্প করছে। এর মাঝে খাওয়ার সময় হল।
খাওয়া দাওয়া শেষে সকলে ড্রয়িং রুমে বসল। গল্প গুজব করতে লাগল। তখন রুনা বেগম জিজ্ঞেস করলেন, কিরে প্রিনিশা, কিসের জানি সুখবর দিবি কই সেটা? কথাটা শুনে প্রিনিশা আজহানের দিকে তাকিয়ে বলল, এই তো মামি আসল কথা মনে করিয়েছা। রায়ান ভাইয়ার বিয়ের ব্যাপারে কথা বলতে আমি তোমাদের ডেকেছি গি। রায়ানের বিয়ে? কথাটা যেন রায়ানের নিজের কাছেই আশ্চর্যজনক লাগল। সে তো এসব বিষয়ে কিছুই জানে না। রায়ানের পরিস্থিতি বুঝতে পেরে আজহান বলল, রায়ান একজনে ভালোবাসত। এ কথা তো এখানে উপস্থিত সকলেই জানি আমরা, তাই সেদিকে আপাতত যাচ্ছি না। মূলত রায়ানের অতীত সম্পর্কে কিছু বলতে চাই আমি। পিয়াল সাহেব মুখ গম্ভীর করে ফেললেন আজহানের কথা শুনে। তা দেখে আজহান বলল, রায়ানের উপর একটা অভিযোগ ছিল বা আছে, সেটা কতটা সত্য আপনারা জানেন? ফরিদ সাহেব চমকালেন অভিযোগের কথা শুনে। বললেন, কোনো অভিযোগের কথা বলছ? উত্তরে প্রিনিশা বলল, তিতলির সাথে ঘটা ঘটনাটার সাথে কি রায়ান ভাইয়া কি জড়িত? না। গম্ভীর কণ্ঠে বললেন পিয়াল সাহেব। তা শুনে আজহান জিজ্ঞেস করল, তাহলে আসল অপরাধী কে? কেন আপনারা তাকে খুঁজে বের করেননি? রায়ানের উপর এই দায়টা আজও রয়েছে। শুধু শুধু কতগুলো জীবন এলোমেলো হয়ে গেছে গি। এলোমেলো হয়ে গেছে মানে? শুধালেন রুনা বেগম। উত্তরে আজহান অনিক, তাসফিন ও সিনহার ঘটনাগুলো বলল, এবং এসবের পেছনে যে তিতলির ঘটনাটা রয়েছে তাও বলল। সব শুনে পিয়াল সাহেব বললেন, রায়ান নির্দোষ। রায়ান তিতলির সাথে খারাপ কিছু করেনি। বিয়ের আগের দিন তিতলিকে রায়ান ডেকেছিল দেখা করতে, কিন্তু তিতলি আসেনি বিধায় রায়ান রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরে আসে। পরের দিন জানা যায় তিতলির সাথে এমন ঘটনা ঘটেছে। আমরা জানি না আসল অপরাধী কে, তবে এইটুকু জানি যে ছেলেগুলো এই কাজ করেছিল তারা ড্রাঙ্ক ছিল। তারা একটা ট্যুর থেকে ফিরছিল। পথিমধ্যে তিতলি লিফট চায় ওদের কাছে। ছেলেগুলোকে আমরা চিনি না, খোঁজার চেষ্টা করেও সম্ভব হয়নি, তাই শেষ পর্যন্ত এই ঘটনাটা বাদ দিয়েছি। আজ এতগুলো বছর পর এইটা এভাবে সামনে আসবে ভাবিনি গি। সব শুনে আজহান ভাবনায় পড়ে যায়, তবে প্রিনিশা খুশি হয়। রায়ান নির্দোষ এটা জানার পর বুকের উপর থেকে যেন পাথর নেমে যায়। সবার উদ্দেশ্যে বলে, আমি চাই তিতলির কেসটা আবার ওপেন করা হোক। সবার সামনে প্রমাণ হোক আমার ভাইয়া নির্দোষ। শাস্তি পাক আসল অপরাধীগু। প্রিনিশার কথা শুনে কেউ কিছু বলল না। বেশ খানিকক্ষণ নীরবতা পালনের পর প্রিনিশা আবারও বলল, আমি সিনহার সাথে রায়ান। প্রিনিশা নিজের পুরো কথা শেষ করার আগেই আজহান ওকে থামিয়ে দিয়ে বলল, রায়ান কি চায় আমাদের আগে জানা উচিত প্রিনিশা গু? ও হ্যাঁ। আজহান এবার সবার সামনে রায়ানকে জিজ্ঞেস করে, তুমি সবটাই শুনেছা, জানো? এখন তুমি কি চাও সিনহাকে বিয়ে করতে? সিনহাকে বিয়ের কথা শুনে রুনা বেগম জ্বলে উঠলেন। বললেন, আমার ছেলে কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে? মেয়ের অভাব পড়েছে নাকি দুনিয়াতে? রুনা বেগমের কথার জবাবে প্রিনিশা বলল, অভাবই পড়েছে মামি। সিনহার জন্য ভাইয়া আজও অপেক্ষা করে, আজও ভালোবাসে ওকে। কি অসম্ভব! আমার ছেলের বিয়ে আমি এমন মেয়ের সাথে দিব না। আর আমি জানি রায়ান আমার কথা রাখবে। রুনা বেগমের কথায় প্রিনিশার রাগ হল। বলল, আজ থেকে কয়েক বছর আগে মামা নিজের সিদ্ধান্ত ঠিক এভাবেই ভাইয়ার উপর চাপিয়ে দিয়েছিল, ফলে আজ এতগুলো জীবন সাফার করছে। এখন যখন সবটা ঠিক করতে চাইছি তখন তুমি আবারও একই কাজ করছো মামি। হ্যাঁ করছি, কারণ মেয়েটা এখন অন্যের বউ। নারী তার দেহে স্পর্শ করা প্রথম পুরুষকে কখনো ভোলে না। আমার ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে তবে আমার ছেলে সুখী হবে না, আর না তো একটা মনে মতো সংসার পাবে গু। রুনা বেগমের কথা শুনে প্রিনিশা কিছু বলার ভাষা হারিয়ে ফেল। একদিক থেকে দেখতে গেলে তিনি ঠিক বলেছেন। প্রিনিশা সিনহাকে দেখে এইটুকু তো বুঝেছিল যে মেয়েটা রায়ানের থেকে মুভ অন করেছে বহু আগেই। এর